সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সে যুব সমাবেশে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আজ কাঁঠালতলীতে এই যুব জমায়েত বা যুব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি যে বিশাল সংখ্যক যুবকরা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যুবক যুবতীদের বিশাল সংখ্যক উপস্থিতিতে সেখানে বক্তব্য রাখতে গিয়ে নানা বিষয়ে সেখানে অবতারণ করেন রামপ্রসাদ পাল। আমরা তার বক্তব্য শুনব। 18 সূর্যমণি নগরের যুব সম্মেলন থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 18 সূর্যমণি নগরে আর কোনো অশুভ শক্তি এখানে কোনো প্রকার কাজ করতে পারবে না। অশুভ শক্তির এই 18 সূর্যমণি নগরে কোনো স্থান নেই। এটাই আজকে যুব কর্মীদের দ্বারা আমরা উপলব্ধি করছি। তো আমি যারা এই অক্লান্ত পরিশ্রম করেছে 2 মাস যাবত, আমি তাদেরকেও আবার অশেষ ধন্যবাদ এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আমি চাই যে যুব মোর্চাই যেন এই এলাকার সমস্ত কিছুর দায়িত্ব তারা নেয়। যুব মোর্চাই যেন এই এলাকার প্রতিটি জনগণের দায়িত্ব নেয়। যুব মোর্চাই যেন এই এলাকাকে ভয়মুক্ত রাখে, এই এলাকাকে সুরক্ষিত রাখে, এই এলাকার প্রতিটি মানুষকে যেন শান্তিতে রাখে। এটা একমাত্র যুব মোর্চার দ্বারাই সম্ভব। এটা যুব মোর্চা চাইলে কোন প্রকার শক্তি এই এলাকার জনগণকে কোনো অশুভ শক্তির দ্বারা ক্ষতি করতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা যুব সম্মেলন করছি। যুব সম্মেলনের প্রয়োজনীয়তা কি, কি দরকার আছে? বিজেপি আমরা সম্মেলন করি, এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা, এসসি মোর্চা থেকে শুরু করে মাদার কমিটির সর্বস্তরের কর্মীরা আমরা উপস্থিত হয়ে অনেক সম্মেলন করি। তাহলে যুব মোর্চার এই সম্মেলনের এত গুরুত্ব প্রয়োজনীয়তা কি? আমি সব সময় বলি আমার যুব ভাইদেরকে, আমিও একদিন যুবক ছিলাম। আমার বয়স যখন 20 বছর ছিল তখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। আমাকে এই রাজ্যের মানুষ চিনত না, জানত না। আমি একজন সাধারণ পরিবার থেকে এই ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে এসেছিলাম এবং আমি যে কাজ করছি সেই কাজের ভবিষ্যৎ কি সেটাও আমি জানতাম না। আমি জানতাম না আমার ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ কি। তাহলে আমার তো ভবিষ্যতের কোনো ঠিকানাই থাকবে না। কিন্তু একজন সাচ্চা যুবক হিসেবে একজন যুবকের যে ধর্ম, একজন যুবকের যে কর্ম, একজন যুবকের যে নীতি, একজন যুবকের যে নিয়ত, আমি সেইগুলিকে মূল্যায়ন করেছিলাম সেই দিন। আমি সেই সাধারণ পরিবারের থেকে, আমার পরিবারের সাথে কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না। আর সেখান থেকে ধীরে ধীরে এই পার্টির যুব কর্মী হিসেবে কাজ শুরু করে আজকে আমি রাজ্যের একজন উপাধ্যক্ষ, তার আগে আমি মন্ত্রীও হয়েছিলাম। এটা কিসের দ্বারা হয়েছে? এটা আমার যে আমি যে একজন যুবক, আমার যা যা করণীয় আমি সেইগুলি করতে করতে আজকে এখানে এসেছি।
তাই আমি আজকে আমার যুব ভাইদেরকে সেই অনুপ্রেরণা দিতে চাই। যুবক শুধু একটা চাকরির জন্য নয়, আজকে যারা আপনারা যুবক, যাদের বয়স 40-এর নিচে, আমি শিক্ষিত যুব সমাজ বা যারা কর্মজীবনী যুব সমাজ, আমি সবাইকে বলবো যে একজন যুব মানে শুধু সে তার কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, একজন যুবক শুধু সে তার একটা চাকরির পিছনে লেগে থাকবে, এটা কিন্তু প্রকৃত যুবক নয়। প্রকৃত যুবক হচ্ছে এই সমাজের সামনে, এই সমাজের কাছে, মানুষের কাছে, জনগণের কাছে নিজেকে সত্যিকারের যুবক হিসাবে তুলে ধরা। আর সেই নিজেকে একজন যুবকের মধ্যে কি কি তার চরিত্র থাকতে হয়, কি কি তার সাহস থাকতে হয়, কোথায় গিয়ে কিভাবে কথা বলতে হয়, সেইগুলি একটা যুবকের মধ্যে আমরা দেখতে চাই। আর আমরা জানি যেখানে যুব ঢেউ, সেখানেই উতাল পাতাল আমরা দেখতে পাই। এটা যুবকের দ্বারাই একমাত্র সম্ভব। তাই আমি আজকের এই যুব সমাজকে আহ্বান করছি, সত্যের পথে লড়ো, সত্যের পথে আসো, মানুষের জন্য লড়ো, মানুষের জন্য কাজ করো, মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আওয়াজ উঠাও। শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি যদি অন্ধভাবে, আমি যদি ভবিষ্যৎহীনতা, যেখানে কোনো আমার এই রাজ্যের ভবিষ্যৎ নেই, যেখানে কোনো আমার এই রাজ্যের 40 লক্ষ জনগণের ভবিষ্যৎ নেই, যেখানে আমার এই 18 সূর্যমণি নগর 54,000 জনগণের যেখানে ভবিষ্যৎ নেই, সেখানে আমি যদি অন্ধভাবে রাজনীতির নিজেকে নেতা হিসেবে আমি তৈরি করতে চাই, সেটা অসম্ভব আর সেটা ঠিক নয়। কারণ যুব মোর্চাই একমাত্র প্রতিবাদের প্রতীক, যুব মোর্চাই একমাত্র আগামী ভবিষ্যৎকে কিভাবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, নিজের এলাকাকে, নিজের সমাজকে কিভাবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কিভাবে নিজের এলাকাকে ডেভেলপ করা যায়, কিভাবে নিজের প্রতিবেশীকে ডেভেলপ করা যায়, সেটাই একমাত্র যুব মোর্চা থেকে, এটা যুব সমাজ থেকে সেটা প্রতিবাদ বা তার চেষ্টা শুরু হয়। আর তারাই একমাত্র, যুব সমাজে একমাত্র সেটা সফল করতে তাদের সম্ভব হয়। অভিভাবকরা শুধু আদেশ দেয়, অভিভাবকরা আমাদেরকে উপদেশ দেয়, অভিভাবকরা আমাদেরকে আশীর্বাদ দেয়, কিন্তু কাজটাকে সাকসেস করে সফলতা আনে যুব সমাজ। তাই আমি বলতে চাই, যারা যুব সমাজ তারা যদি সঠিক সময়ে সঠিক ট্র্যাকের মাধ্যমে যদি তারা নিজেদেরকে পরিচালনা না করে, তাদের যে ভবিষ্যৎ, একদিন যে তারা বয়স বেড়ে সেই যুবক থেকে তরুণ হবে, তরুণ থেকে তারা প্রবীণ হবে, প্রবীণ থেকে তারা বয়োজ্যেষ্ঠ হবে, তখন কিন্তু যদি তাদের সেই সঠিক ট্র্যাকে যদি তাদের জীবন প্রণালী তৈরি না করে, তাহলে একদিন তাদের অনেক খেসারত দিতে হয়, অনেক ব্যাপারে
তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে, তার রাজ্যের মধ্যে তার খেসারত দিতে হয়। তাই আমি বলি যে আমাদের যুব সমাজের সঠিক ট্র্যাক হচ্ছে সঠিক চিন্তা ভাবনা করে সঠিক সময়ে সঠিক কথা বলা, সঠিক কাজ করা, মানুষের জন্য চিন্তা করা। তাতে করে নিজের অনেক ভবিষ্যৎ, নিজের অনেক কর্মজীবনে সেটা অনেক লাভ হয়। আমি এই আজকের এই যুবকদেরকে আমি বলবো, আমার ভারতীয় জনতা পার্টি কি চিন্তা করে। আমাদের এই ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমাদের যুবক, আজকের যুবক যারা আজকে যুব মোর্চা হিসেবে কাজ করছে, তারা এই ভারতীয় জনতা পার্টির আগামী দিন ভবিষ্যৎ। তারা আগামী দিন এই ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করবে, এটাই ভারতীয় জনতা পার্টি মনে করে। আর সেইভাবে আমরা আমাদের যুব মোর্চাকে সেই নজরে আমরা দেখি। আমরা মনে করি যুব মোর্চা হচ্ছে ভারতীয় জনতা পার্টির হাতিয়ার। আমাদের যারা এই পার্টির যারা শত্রু হিসাবে কাজ করবে, যারা আমাদের দুশ্মন হিসাবে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করবে, যুব মোর্চা তখন হাতিয়ার হিসেবে সে গর্জে উঠে দাঁড়াবে। আমরা দেখেছি সেই প্রাচীনকালে, সেই বিগত কালে এই রাজ্যে দুটি দল ছিল, সেই কংগ্রেস আর সেই সিপিএম। তারা যুব মোর্চাকে ব্যবহার করত, তারা যুব মোর্চাকে, যুব সমাজকে তারা ব্যবহার করত, যুব কংগ্রেস হোক আর এসএফআই হোক। তারা যুব সমাজকে ব্যবহার করত তাদের দলের স্বার্থে, নেতাদের ব্যক্তিগত স্বার্থে তারা ব্যবহার করত যুব সমাজকে। ওই যুব শক্তিকে, এই যুব সমাজের তার যে সরলতা, যুব ভাইদের যে তাদের সরলতা, সেই সরলতাকে তারা অপব্যবহার করত। এই রাজ্যের মধ্যে অনেক খুন খারাপি আমরা দেখেছি, অনেক খুন হয়েছে, অনেক সন্ত্রাস হয়েছে, অনেক অত্যাচার হয়েছে জনগণের উপর, অনেক বাড়ি ঘর জ্বালানো হতো, এলাকায় এলাকায় সমাজদ্রোহীদের ভয়ে এলাকার মানুষ ভয়ে তছনছ হয়ে থাকতো। আমরা এটা দীর্ঘকাল দেখেছিলাম। আর সেখানে কাদের ভূমিকা ছিল? সেই কংগ্রেস আমলে বলুন আর সেই সিপিএম এর আমলে বলুন, কোন বয়স্ক লোকেরা কিন্তু এই কাজে লিপ্ত থাকতো না। কে থাকতো? ওই এসএফআই, ওই যুব কংগ্রেস, ওই তাদেরকে দিয়ে এই ধরনের অন্যায় কাজের সাথে তাদেরকে শিক্ষা দিয়ে কে কাকে খুন করবে, কার উপর তুল্লাবাজি হবে, কাকে ভয় দেখাবে, কাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে, কার বাড়িঘর জ্বালাতে হবে, এইভাবে যুব সমাজকে তারা লেলিয়ে দিয়ে ব্যবহার করত। আর এটাই ছিল কংগ্রেস সিপিএম এর রাজনৈতিক পলিসি। আমি চ্যালেঞ্জ করে বলছি এই কংগ্রেস সিপিএমদেরকে যে আপনারা যুব সমাজকে তৈরি করতে চাননি, তৈরি করেননি এই রাজ্যের স্বার্থে, এই রাজ্যের জনগণের স্বার্থে। যুব সমাজকে, ত্রিপুরার ভবিষ্যৎ আপনারা তৈরি করেননি। আর যার দরুন আজকে আমাদের এই রাজ্যের এত খেসারত, এই রাজ্যে এত সমাজদ্রোহী, এই রাজ্যে এত অন্যায় এখনো চলছে। আমাদের সরকার, যেদিন থেকে ভারতীয় জনতা পার্টির সরকার সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। করতে করতে আমাদের ওই যারা দীর্ঘকাল এই কংগ্রেসের সময়ে, কখনো সিপিএম এর সময়ে যে সকল যুব সমাজরা অন্যায়ের কাজের সাথে লিপ্ত থাকতো, দুর্নীতির সাথে যুক্ত থাকতো,
তাদেরকে আমরা অনেক কষ্টে তৈরি করতে হচ্ছে। আজকে এই সরকার আসার পর এই ধরনের রাজনৈতিক খুন খারাপি অত্যাচার সমাজদ্রোহী মাফিয়া তুল্লাবাজ কেন নেই কেন? কারণ আমাদের যুব সমাজকে আমরা তৈরি করছি, আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে আমরা তাদেরকে এই কাজে ব্যবহার করছি না। এই অন্যায় কাজের সাথে আমরা যুব মোর্চাকে ব্যবহার করছি না। এই যারা দুর্নীতি করতে চায় তাদের সাথে আমাদের যুব সমাজকে ব্যবহার করছি না। আমরা যুব সমাজকে আগামী দিনের জন্য ভবিষ্যৎ হিসেবে তাদেরকে আমরা শিক্ষার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে আমরা তাদেরকে গঠন করছি। তারা যেন আগামী দিনে এই দেশ চালায়, এই রাজ্য চালায়, এই বিধানসভার জনগণকে যেন তারা সুরক্ষিত রাখে। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা। তার জন্য আজকে ক্রাইম নেই, করাপশন কমে গেছে। রাস্তায় রাস্তায় সমাজদ্রোহীদেরকে দেখা যাচ্ছে না, মাফিয়াদেরকে দেখা যাচ্ছে না, তুল্লাবাজদের দেখা যাচ্ছে না। কারণ এটা যুব সমাজের দ্বারাই হতো। আজকে এই যুব সমাজ যারা এগুলি করেছে তারা আজকে নেই এখানে, তারা পালিয়ে গেছে। আর যে সকল যুব সমাজ আছে তারা এই দলের মাধ্যমে তারা নিজেদেরকে আত্মসৃষ্টি করে, তারা নিজেদেরকে শুদ্ধকরণ করেছে। আর যারা নতুন ভাবে এই ভারতীয় জনতা পার্টিতে তারা রাজনৈতিক হাতে করে দিয়েছে এই যুব মোর্চাতে, তারা আজকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ যুব মোর্চার নামে প্রতিটি এলাকাকে তারা হাতিয়ার হিসেবে, তারা প্রহরী হিসেবে, চকিদার হিসেবে তারা কাজ করে যাচ্ছে। তাই আমি বলবো, আপনার রাজ্য, আপনার বিধানসভা, আপনার পঞ্চায়েত, আপনার এলাকা, আপনার প্রতিবেশী, যুব মোর্চা, এইগুলি তোমাদের দায়িত্ব। তোমরা যদি জেগে না থাকো, তোমরা যদি জাগ্রত না হও, তোমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো, তাহলে কে বলবে? কে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে? যুব ভাই, এটা তো তোমরা ছাড়া আমাদের এই এলাকার জনগণের আর কেউ নেই। তাই আমি বলবো, এই দায়িত্ব আমার যুব সমাজ, যুব ভাইদেরকে, যুব মোর্চা ভাইদেরকে নিতে হবে। এখানে শুধু আমরা সম্মেলন করতে আসিনি, আমরা এসেছি, মহড়া দিয়েছি। আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে যুব মোর্চা এখানে মহড়া দিয়েছে। এই কারণে যে এলাকার মধ্যে অশুভ যারা তোমরা আছো, লিপ্ত আছো, তারা সাবধান হয়ে যাও। আমরা আছি, আমরা জেগে গেছি, আমরা জাগ্রত আছি। আমরা এই এলাকার মানুষকে যে কোনো উপায়ে হোক এই তুল্লাবাজ থেকে, মাফিয়াবাজ থেকে, সন্ত্রাসবাদ থেকে, অসামাজিক কাজ থেকে, দুর্নীতি থেকে আমরা এই এলাকাকে সম্পূর্ণভাবে মুক্ত রাখব। আমরা এই এলাকাকে একটা শান্তিময় এলাকা রাখব। এটা যুব মোর্চার সংকল্প। আমি বলবো যেন তারা নেয়। তা আমি আজকের এই যুব সমাবেশ, আমি সত্যি আমার কাছে একটা আনন্দ যে আমি বলি নাই ওদেরকে, আমি তাদেরকে সাহায্য করি নাই। আমি যখন প্রবেশ করছি, অনেক যুবক ভাইয়েরা দেখছি, তাদের যাওয়ার যে চেহারাটা দেখছি, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ। আমি এসে মান্তুকে বলছি যে মান্তু, অনেক যুব মোর্চা এখান থেকে বাড়িতে যাচ্ছে, তারা 10টায় এসেছিল, তারা যাচ্ছে, এটা হবে। কিন্তু এই যে আশাটা, যোগদান করাটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো অনেকেই আছে আমাদের এই 18 সূর্যমণি নগরের সংগঠনকে কেন্দ্র করে অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলতে চায়। কিছু আছে আমাদের সেই দলের মধ্যে প্রবেশ করে তারা উদ্দেশ্যমূলকভাবে দলের মধ্যে এসে দলকে ক্ষতি করতে চায়। আর কিছু আছে
যারা বিরোধী দলের নামে তারা আমাদের সংগঠনের বদনাম করতে চায়, মিথ্যে প্রচার করতে চায়। আমরা দেখেছি কখনো কখনো তারা এই মিথ্যে প্রচারের জন্য তারা মিডিয়া ভাইদেরকে ব্যবহার করে থাকে, তাদেরকে রিপোর্ট দিয়ে ব্যবহার করে থাকে। আমি এই ধরনের যারা ওই ধরনের চিন্তা ভাবনায় যারা লিপ্ত আছেন, যারা 18 সূর্যমণি নগরের বিষয় নিয়ে নাক গলান, যারা 18 সূর্যমণি নগরের সংগঠনের কার্যকর্তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চান, আমি তাদেরকে বলছি, এই পেপারে লিখে, এই পত্র পত্রিকায় লিখে, রাস্তাঘাটে মিথ্যে প্রচার করে যুব সংগঠনকে বা এই সূর্যমণি সংগঠনকে আপনারা দুর্বল করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে বলছি, আগেও বলছি, আজকেও বলছি। আজকেও পত্রিকাতে বেরিয়েছে এই যুব সম্মেলনকে কেন্দ্র করে। আশ্চর্যের বিষয় এটাই, মিথ্যে বলতে হয় কিছু সত্যের সাথে মিক্সড করে, সেটাকে বলা হয় মিথ্যে কথা। আর যদি মিথ্যে দিয়ে শুরু করে আর মিথ্যে দিয়ে শেষ করে, সেটাকে কি বলা হয়? সেটাকে হয় বলবে পাগল, নতবা তাকে বলবে তার মানসিক তার কোনো প্রকার তার ত্রুটি আছে। নইলে মিথ্যে দিয়ে শুরু করে মিথ্যে দিয়ে শেষ করব, সেটাকে তাকে মানুষ বলা যায় না। সে যত বড়ই সে কাজের সাথে যুক্ত থাকুক, যত বড় ব্যক্তি হোক, আর যত বড় তার সমাজে তার কর্মর পরিচিতি থাক, সেটাকে সার্টিফিকেট দেওয়া যায় না, কোনো প্রকারে তাকে মাফ করা যায় না। সেটা মাফ করা যাবে না। কারণ এখানে যারা কাজ করছে, এখানে যারা সংগঠনের দায়িত্ব নিয়ে বুথ স্তর থেকে মন্ডল স্তর অবধি প্রতিটি কার্যকর্তা পবিত্র মানসিকতা নিয়ে কাজ করে। আজকে যে সমাবেশ হচ্ছে সেটাও তারা পবিত্র মানসিকতা দিয়ে, নিজের খেয়ে, নিজের পরে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের পকেটের পয়সা দিয়ে, নিজের ঘাম পরিবারকে ছেড়ে দিয়ে আজকে সমাবেশ তারা করেছে। এখানে তাদের কোনো স্বার্থ নেই, স্বার্থ একটাই, এই 18 সূর্যমণি নগর যেন বিজেপি দুর্গ সেটা শক্তি থেকে আরো মহাশক্তিশালী হোক, এটাই তাদের সার্থকতা যারা আজকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু কিছু কিছু লোক পিছু পিছু থাকে, তারা ওই যারা সমাজকে বাঁচাতে চায়, যারা নিজের দলকে বাঁচাতে চায়, যারা নিজের কার্যকর্তা ভাইদেরকে বাঁচাতে চায়, তাদেরকে নিয়ে চলতে চায়, হাসি মুখে একসাথে থাকতে চায়, সেটা তাদের সহ্য হয় না। সেই জন্য মাঝে মধ্যে তারা নিজেরও প্রচার করে মিথ্যের প্রচার, আবার কখনো কখনো মিডিয়া ভাইদেরকে পায়ে হাতে ধরে, কখনো মিডিয়ার দ্বারাও তারা এই কাজগুলি করে থাকে। আমি বলছি, তোমরা যা লেখছো পত্র পত্রিকায়, এই সূর্যমণি নগর ভাষী কিন্তু এইগুলিকে কোনো প্রকার পাত্তা তো দেবেই না, এইগুলি তারা চিন্তাও করবে না কোনোদিন। কারণ এই এলাকার মানুষ দেখছে সত্যটা কি আর মিথ্যেটা কি। আমি কিছুদিন আগে আমাদের পার্টি, আমি এই পার্টি থেকে সৃষ্টি, এই ত্রিপুরা রাজ্যে যেদিন থেকে বিজেপির নাম আপনারা শুনছেন, সেদিন থেকে রামপ্রসাদ পাল এই বিজেপি পার্টির একজন কর্মী হিসেবে কাজ করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আমার থেকে সিনিয়র নয় যারা বর্তমান কাজ করছে, কিন্তু আমি প্রতিটি কার্যকর্তা যারা কালকে এসেছে আমি তাকেও আমি সম্মান দেব। কারণ যেহেতু সে আমার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, সে আমার একজন, সে আমার মিত্র, সে আমার
বিজেপি ভাই আমার পরিবারের সদস্য, আমি তার বিপদে আপদে যাব, সেও আসবে। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। আমি কিছুদিন আগে একটা আমতলী কমিউনিটি হলে একটা প্রোগ্রাম করেছিলাম। আমি জানি এই পার্টির নিয়ম নীতি কি। আপনারা জানেন বর্তমানে বিজেপিতে সংগঠন বিষয় নিয়ে আমাদের পার্টির যে সংগঠন পদ্ধতি, সেই পদ্ধতিটা প্রতি 3 বছর পর পর হয়ে থাকে। আর তার মাধ্যমে কার্যকর্তাদের একটা অদল বদল হয়, নেতৃত্বদের একটা অদল বদল হয়। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি হচ্ছে কার্যকর্তাদের দল। এটা কোনো নেতৃত্বের দ্বারা, কোন পরিবারের দ্বারা, কোন বিদেশি শক্তির দ্বারা, ইন্ধনের দ্বারা এই দল চলে না। ভারতীয় যারা সন্তান, যারা ভারত মায়ের সন্তান, তাদের দ্বারা এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত হয়ে থাকে। সেই জন্য একটা আমাদের এই পার্টিতে যেদিন থেকে এই পার্টি সৃষ্টি হয়েছে, সেদিন থেকে এই ধরনের সংগঠনের মধ্যে একটা সিস্টেম বানানো হয়েছিল। আমরা দেখছি এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় অনেক একটা যুক্তি ছাড়া অনেক সময় অনেক পত্রপত্রিকায় খবর বেরোয়। আমি বলবো এটা ভারতীয় জনতাই এই চিন্তা ভাবনা নিয়ে এই সাংগঠনিক নির্বাচন করে না। সাংগঠনিক নির্বাচন হচ্ছে একটা কার্যকর্তাদের মধ্যে একটা উৎসাহিত তৈরি করা, কার্যকর্তাদের মধ্যে একটা দলের প্রতি তার আনুগত্যতা তৈরি করা, সে দলকে কিভাবে ভালোবাসছে তার একটা পরীক্ষা চলে। নির্বাচন মানে এই নির্বাচন নয় যে ভোটাভুটি নির্বাচন, বা আমার পিছনে 5,000 লোক আছে আর আরেকজনের পিছনে 500 লোক আছে, তার এই তো নয় যে 5,000 লোকে যার পিছনে আছে তাকেই নেতা বানাবে, সেটা কিন্তু না। কারণ 5,000-এর পরে আরো 50,000 আছে এই এলাকার মধ্যেই। তাহলে 5,000 আর 500 দিয়ে যদি আমরা গিনতি করি, হিসাব করি, তাহলে এটা সঠিক সিদ্ধান্ত না। আমরা দেখব তার দলের প্রতি তার কি ধরনের আনুগত্যতা, সে দলকে কিভাবে নেতৃত্ব দেয়, দলকে সে কিভাবে ভালোবাসে, সে কার্যকর্তাদেরকে কিভাবে ভালোবাসে, কার্যকর্তারা কার প্রতি ভরসা বিশ্বাস, এগুলির উপর আলোচনা হয়। এবং যেহেতু নির্বাচন আমরা দলীয়ভাবে করছি, বর্তমান আমাদের একটা মণ্ডল কাজ করছে, দীর্ঘকাল ধরে কাজ করছে, তো সেই মণ্ডলের নেতৃত্বে আবার নির্বাচন করাটা, এটাকে আমি সিস্টেমে আমি এটাকে সাপোর্ট করি না। সেই জন্য আমি একটা ওই দিন মিটিংয়ে আলোচনা করেছিলাম যে আমাদের বর্তমান মণ্ডল সভাপতি মান্তু দেবনাথের দীর্ঘকাল যে তার নেতৃত্ব আমরা প্রশংসা করেছিলাম, তার সেই অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, কর্মীদের উৎসাহ, আমরা তাকে সম্বর্ধনা দিয়েছিলাম। আর পাশাপাশি আমরা সবাই মিলে দিন আমরা হল করে, যেহেতু নির্বাচন, মণ্ডল তার মণ্ডলের কাজ করবে, কিন্তু সে অফিসিয়াল কোনো যেন কাজে যেন লিপ্ত না থাকে, তার জন্য আমি একটা 5 জনের আমরা একটা অভিভাবক একটা কমিটি বানিয়েছিলাম, যে 5 জন কমিটি সদস্য মিলে তারা অফিসিয়াল যদি কোনো দরকার হয় সেই দায়িত্বটা তারা পালন করবে। কিন্তু মণ্ডল যারা সংগঠনের সাথে যারা যুক্ত, তারা তো তাদের কাজ চালিয়ে যাবে, এই ছিল। আর এটাকে নিয়ে অনেকে লেখালেখি করেছে। আসলে তারা বিজেপি সম্বন্ধে জানে না, ভারতীয় জনতা পার্টির আইডিওলজি, নিয়ম আদর্শ তারা জানে না, ওই তাদের পরম্পরা, তারা এইগুলি লিখে যায়। কি হয়েছে এগুলি লিখে? আজকে এই যুব সমাবেশ কেউ আটকাতে পেরেছে? আমার এই এলাকার যুব সমাজ সবাই মঞ্চে উপস্থিত, সবাই একসাথে কাজ করছে। কারোর অনেক ইচ্ছে থাকতেই পারে,
কিন্তু সবাই দলের কাছে নিজেকে অর্পণ করেছে। দলের কাছে প্রতিটি কার্যকর্তা আমরা অর্পণ করেছি। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, দলের সিদ্ধান্তই আমি চূড়ান্ত বলে মনে করি। এটাই হচ্ছে নিয়ম। আর আমি এই ধরনের কার্যকর্তা এখানে তৈরি করছি, কারিগর বানাচ্ছি, কার্যকর্তা কারিগর হিসেবে তৈরি করছি। তারা যে কোনো মোকাবেলা যেন তারা সামনে এসে তারা এই মোকাবেলাকে তারা আটকাতে পারে, যে কোনো মোকাবেলাতে যেন তাদের জয় হয়, আমরা সেইভাবে আমরা কার্যকর্তা তৈরি করছি। তোমরা দেখো, যারা যারা বিভিন্ন নাম দিয়ে সূর্যমণি নগরে গোষ্ঠীকুন্দল বলছো, আর যুব মোর্চার সমাবেশকে নিয়ে বলছে এখানে একটা গোষ্ঠীকুন্দল হচ্ছে, শক্তি পরীক্ষা হচ্ছে, আমি তাদেরকে বলছি, দেখো তোমরা এখানে দাঁড়িয়ে এসে এই 18 সূর্যমণি নগরে এই ধরনের কার্যকর্তাই নেই এখন আর। তারা সবাই তারা পদ্মফুলের কাছে, তারা ভারতীয় জনতা পার্টির কাছে নিজেকে অর্পণ করেছে। সেই যুব মোর্চাই বলুন, মহিলা মোর্চা বলুন, যে কোনো মোর্চা বলুন, বুথ প্রেসিডেন্ট বলুন, বুথ কমিটি বলুন, পঞ্চায়েত বলুন, শক্তি কেন্দ্র বলুন, মন্ডল বলুন, আমরা সবাই আমাদের পদ্মফুলের কাছে আমরা মাথা নত করে অর্পণ করে আমরা কাজ করি। আমরা কেউ কাউকে অপমান করি না, কেউ কাকে ছোট ভাবি না, আমি ভাবি না, আমি তাদেরকে শিক্ষাই দিতে চাই না। আমরা সবাই কার্যকর্তা, আমরা সবাই সমান, যার যার চেহারের পদমর্যাদা হিসেবে সে তার কাজ করে যাবে। চেহার পরিবর্তন, দায়িত্ব পরিবর্তন হয়, কার্যকর্তা পরিবর্তন হয় না। কার্যকর্তা সর্বদা চিরস্থায়ী। যারা কার্যকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা কার্যকর্তাদের যারা আশীর্বাদ পেতে চায়, যারা কার্যকর্তার সাথে থাকে, তাদেরকে কেউ আটকাতে পারে না। আমি রামপ্রসাদ পালও পারবো না। আর যদি আমার মনে কিছু তার বাইরে কিছু কাজ করে, ক্রিয়া কাজ করে, যেটাকে আমরা নেগেটিভ ক্রিয়া বলি, সেটা তার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নয়। তাই আজকে আমি এই যুব সমাজের মধ্যে, এই যুব সমাজ বেশের মাধ্যমে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি এত আনন্দিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই সায়ন দাসকে, মান্তু দেবনাথকে, বুলন সাহাকে এবং তাদের সাথে আরো একটা বিরাট টিম, আমি সবার নাম বলছি না, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি আমার অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই যে তারা নিচে বসে আমাদের তাদের সন্তানদেরকে, তাদের যুব মোর্চা কার্যকর্তাদেরকে কিভাবে মঞ্চে বসিয়ে তাদেরকে আগামী দিন সামনে নিয়ে যাওয়ার যে তাদের যে প্রস্তুতি, তাদের ব্যবস্থাপনা সত্যি অপূর্ব। এইগুলি পাবেন একমাত্র ভারতীয় জনতা পার্টিতে, কংগ্রেসে পাবেন না। কংগ্রেসে এইভাবে কে বসবে, কে নিচে থাকবে, তা নিয়ে চেহান নিয়ে কারাকারি, চেহান নিয়ে মারামারি হয়। আর সিপিএম এ তো দেখবেন সেই কে কত পুরানা, কার কত বয়স বেশি, সেই মঞ্চে থাকবে, বাকিরা নিচে থাকবে। আমি এটাকে ছোট ভাবছি না। আমি একটা জিনিস ভাবি যে আমি যদি আমার সন্তানকে মানুষ হওয়ার জন্য, তার জন্য আমি কাজ না করি, তাকে যদি রাস্তা না দেখায়, তার জন্য যদি আমি পরিশ্রম না করি, তার জন্য যদি আমি ত্যাগ স্বীকার না করি, তাহলে আমার সন্তান কি করে আগামী দিন বড় হবে? আর এই পলিসিতে আমাদের পার্টিতে আছে যারা, আমি যেমন একদিন ছিলাম যুব মোর্চার সাধারণ, সেদিনও আমাদেরকে এইভাবেই শিক্ষা দিয়েছে। আজকে আমি তাদেরকে সেইভাবে দেখছি। আমি বলেছি আজকে যুব মোর্চা তোমরা ভাষণ দেবে সবাই, আর অনেকেই ভাষণ দেওয়ার কথা ছিল, অজয় দাসের কথা ছিল, এখানে যারা বসেছে সবারই কথা ছিল, কিন্তু আমাকে বলছে দাদা আপনি তাড়াতাড়ি দিয়ে ফেলুন, কারণ মানুষ অনেক সময় হয়ে গেছে, সকাল সেই 10:30 থেকে আসা শুরু হয়েছে, এতক্ষণ যদি আমরা সবাই ভাষণ দেই তাহলে সবার কষ্ট হবে, অনেকের খিদা লাগবে, অনেকের অনেক সমস্যা হবে, সেই জন্য আমাকে ওরা দিয়ে ফেলেছে। তো যাই হোক, আমি আজকে সবাইকে যারা এখানে এসেছেন এই যুব সমাবেশে আমি আনন্দিত হয়েছি। আমি নিজেও আসতে পেরে আমি নিজেকে গর্বিত ভাবছি। আমরা আগামী দিন আরেকটা মহা
সমাবেশ করব, সেটা হবে মহিলা সমাবেশ। এই 18 সূর্যমণি নগরের সমস্ত আমরা মা বোনদেরকে একত্রিত উপস্থিত করে আমরা তাদের মাধ্যমে আবার আরেকটা জানান দেব, এই এলাকায় অশুভ শক্তির কোনো স্থান নেই। এটা আমরা আগামী এই ডিসেম্বরের মধ্যে আমরা এটা করে দেখাবো যে এই এলাকার সমস্ত মা বোনেরা মহিলা মোর্চা এখানে আমরা কোনো প্রকার অশুভ শক্তিকে এখানে বাঁচতে দেব না, থাকতে দেব না। আমরা তাদেরকে এখানে উচ্ছেদ করে বলবো। আর সেই দিন দেখবেন ওই দুর্গা বাহিনী যখন ডাক দেবে, আর সেই দিন কোনো পাপ এখানে থাকবে না। তো আমি আজকে এতটুকুই আমি কথা বলছি। আমাদের ভোজনের সময় হয়ে গেছে। আমাদের যে কনভেনার আগেই বলে দিয়েছে এখানে নাকি ভোজনেরও ব্যবস্থা করেছে। তো আমি সবাইকে বলবো, ডিসিপ্লিন অনুযায়ী যারা আমরা আছি, আমি নিজে খাবো না, আমি সহপাঠীকে আগে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই মন্ত্র নিয়ে আমরা সবাই ভোজনে আমরা অংশগ্রহণ করব। যারা আমার এই 18 সূর্যমণি নগরের যে সকল কর্মীরা আজকে আমার বিশ্বাস করে যুব ভাইরা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমি সকলকে আবার আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আমার কথা বলা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। আমি সবাইকে একটু অনুরোধ করব যে তারা যেই ধরনের যুব মোর্চা আয়োজন করেছে, আমরা কমসে কম তাদের জন্য একটা আমাদের গলার মধ্যে যতটুক আওয়াজ আছে সেই আওয়াজ দিয়ে আজকে আমরা যুব মোর্চাকে আরো উৎসাহিত করব। এটা আমি সকলকে বলবো, এখানে যেন কেউ গলার আওয়াজটা যেন কারোর কম না থাকে, আবার গলা ভেঙে দেবেন না। আওয়াজটা যতটুক সুবিধার মধ্যে ছাড়া যায় সেইভাবে বলবেন। 18 সূর্যমণি নগরের যুব মোর্চা, যুব মোর্চা, যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। আপনারা শুনলেন সেখানে যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তার পাশাপাশি যুব সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন সূর্যমণি নগরে মহিলাদের নিয়ে, মা বোনদের নিয়েও সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। অশুভ শক্তির বিরুদ্ধে রাজনৈতিক শান্তিতে সূর্যমণি নগরের এই আয়োজন থেকে কার্যত বার্তা দিলেন টিম রামপ্রসাদ পাল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।